আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের সিলেবাস অনুসারে প্রথম চ্যাপ্টারের প্রথম সাব ইউনিটটা আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়ার চ্যাপ্টারের বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ ইউনিটটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার এই ইউনিট থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবার এই কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে আমাদের পরীক্ষাতে অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে কেমন কোশ্চেন আসবে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশনটা কেমন হবে সেটা আমরা আগে জেনে নেব, তারপরে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, বোর্ডে আমি লিখে রেখেছি কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন। প্রথমে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই কোশ্চেন গুলো থাকবে 21টা, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান 21টা কোশ্চেন, অর্থাৎ 21 নাম্বার। এরপরে আসবে এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এইখানে প্রতিটা প্রশ্নের মান 1 এবং থাকবে 14টা, তাই 14 নাম্বার। এবার এইখানে দেখো এমসিকিউ, আর নতুন করে বলার কিছু না যে কেমন এমসিকিউ, কিন্তু কোনো অথবা থাকবে না। 21টা কোশ্চেন থাকবে, 21টারই অ্যান্সার করতে হবে। কিন্তু এসএকিউতে কিন্তু 7টা কোশ্চেনের অথবা থাকবে, আর 7টা কোশ্চেন কিন্তু অথবা ছাড়া থাকবে, অথবা থাকবে না, অর্থাৎ 7টা কোশ্চেন তোমরা অপশন পেয়ে যাবে। এরপরে 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্রড কোশ্চেন, অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এইখানে থাকবে প্রতিটা প্রশ্নের মান 7, 5টা কোশ্চেন তোমার লিখতে হবে। এবার 5টা কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের 3টে কোশ্চেনে অথবা পাবে, আর 2টো কোশ্চেনে কিন্তু কোনো অথবা পাবে না। অর্থাৎ এখানে দেখো, প্রথম 1 × 21, 1 × 14, আর 7 মার্কসের 5টা কোশ্চেন 35, এখানে টোটাল হয়ে গেল 70। আর তোমাদের প্র্যাকটিক্যাল আছে 30, অর্থাৎ গ্র্যান্ড টোটাল হয়ে গেল 100। তোমাদের টোটাল 70 আর 30, এইভাবে কিন্তু পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যায় আজকের কোশ্চেন এবং অ্যান্সার। আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি, বিভিন্ন সালের কোশ্চেন। সব কোশ্চেন নিয়ে আলোচনা করা যাবে না, তাই কিছু সালের কোশ্চেন নিয়েছি, সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে থাকবে এমসিকিউ, তাই কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে ভূবিপর্যয় ও আগ্নেয়োচ্ছ্বাস কোন ভূমিরূপ প্রক্রিয়ার অন্তর্গত। এখানে দেখো অপশনগুলো: অন্তর্জাত প্রক্রিয়া, অপশন এ; অপশন বি বহির্জাত প্রক্রিয়া; অপশন সি মহাজাগতিক প্রক্রিয়া; অপশন ডি পার্থিব প্রক্রিয়া। তোমরা কিন্তু এমসিকিউ কখনোই মুখস্থ করতে যাবে না। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একটু মুখস্থ করতে হবে, যেমন কোনো সাল কিংবা কোনো বৈজ্ঞানিকের নাম, এগুলো একটু মুখস্থ করতে হবে। কিন্তু তোমরা চেষ্টা করবে যতদূর সম্ভব ওই যে কোশ্চেন থাকবে তার কনসেপ্টটা ক্লিয়ার করা, তাহলে কিন্তু কোশ্চেন তোমরা আপনা আপনি পেরে যাবে। যদি ওই সম্বন্ধে একটু জেনে থাকো, তাহলে কোশ্চেন মুখস্থ করার কোনো দরকার নেই। তো প্রথম কোশ্চেনে ভূবিপর্যয় ও আগ্নেয়োচ্ছ্বাস কোন ভূমিরূপ প্রক্রিয়ার অন্তর্গত। এখানে ভূবিপর্যয় ওয়ার্ডটা কিন্তু একটু নতুন লাগছে তোমাদের, আগের ক্লাসগুলোতে পড়েছে হয়তো, 11 ছিল। তো ভূবিপর্যয় সম্পর্কে একটু বলেন। ভূবিপর্যয় ইংরেজিতে বলছে ডায়াস্ট্রোফিজম। ডায়াস্ট্রোফিজম গ্রিক শব্দ ডায়াস্ট্রোফোস থেকে এসেছে। ডায়াস্ট্রোফোস শব্দের অর্থ হচ্ছে মোচড় খাওয়া বা বিকৃতি সাধন করা। তাহলে ডায়াস্ট্রোফিজম কি? ডায়াস্ট্রোফিজম হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া বা অন্তর্জাত শক্তি বা অন্তর্জাত আলোড়ন ক্রিয়াশীলতার ফলে যখন ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের উত্থান পতন বা সঞ্চালন হবে, এবং এর ফলে যখন চ্যুতি, ভাঁজ, স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, গ্রস্ত উপত্যকা, ফাটল, দারুণ বা বিভিন্ন রকমের ভূমিরূপ বা অগ্নুৎপাত,
ভূমিকম্প এই সমস্ত যখন সংঘটিত হবে এবং ভূপৃষ্ঠের যখন পরিবর্তন সাধন করবে অর্থাৎ বিকৃতি সাধন করবে, তখন সেই প্রক্রিয়াকে বলবো আমরা ডায়াস্ট্রফিজম। তো ডায়াস্ট্রফিজম আমি জেনে গেলাম। আগ্নেয়োচ্ছ্বাস আমরা জানি কোন ভূমিরূপ প্রক্রিয়ার অন্তর্গত। তাহলে এখানে অপশন আছে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া আর পার্থিব প্রক্রিয়া। তাহলে কি হবে? অন্তর্জাত প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন আছে গিরিজনী আলোড়ন হলো অপশন এ বহির্জাত প্রক্রিয়া, ধীর অন্তর্জাত প্রক্রিয়া, আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া, আকস্মিক বহির্জাত প্রক্রিয়া। তাহলে গিরিজনী আলোড়ন আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি আমার আগেকার ভিডিওগুলোতে, তো এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে অপশন বি ধীর অন্তর্জাত প্রক্রিয়া অ্যান্সার। নেক্সট কোশ্চেন যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অপশন এ পর্যায়, অপশন বি আরোহণ, অপশন সি অবরোহণ, অপশন ডি আবহ বিকার। দেখো ভূমিরূপ প্রক্রিয়া হ্রাস ঘটবে, আমি এখানে একটু মুছে দিই। একটা ভূমিরূপ প্রক্রিয়া ক্ষয় পেল এবং হ্রাস ঘটলো, এটা ক্ষয়ীভূত হয়ে গেল, তাহলে কমে গেল। তাহলে কোন প্রক্রিয়া হবে? ক্ষয় পাওয়ার প্রক্রিয়া হবে, তাই এটা হবে অবরোহণ। নেক্সট কোশ্চেন অবরোহণ এর অন্তর্গত নয় এমন একটি প্রক্রিয়া হলো। দেখো কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো কিন্তু এই যে নয় যে আছে যে ওয়ার্ডটা, এটা কিন্তু খুব ভালো করে তোমরা ফলো করবে, অনেক সময় মিস্টেক হয়ে যায়। তাই এই যে নয় কিংবা হয় এই সমস্ত গুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে। তাহলে অবরোহণ এর অন্তর্গত নয় এমন একটি প্রক্রিয়া হলো আবহ বিকার, অবঘর্ষ, নগ্নিবহন, সঞ্চয়। তাহলে আমরা জানি সঞ্চয় আরোহণ প্রক্রিয়ার অন্তর্গত, তাহলে সঞ্চয়টা হয়ে যাবে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন স্থলভূমির নিচু অংশ ভরাট হয় যে প্রক্রিয়া, স্থলভূমির নিচু অংশ ভরাট হয় মানে উচ্চতা বৃদ্ধি। এরকম একটা জায়গা পাশের নুড়ি কাকর বালিগুলো জমা হয়ে গেল, তাহলে কি উচ্চতা বৃদ্ধি ঘটলো, তাহলে কি হয়? সঞ্চয় হলো। তাহলে কোন প্রক্রিয়া এটা? এটা হয়ে যাবে আরোহণ। নেক্সট কোশ্চেন অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ হলো অপশন এ লোয়েস, অপশন বি বালিয়াড়ি, অপশন সি ব্লোহোল, অপশন ডি কোনোটিই নয়। তাহলে দেখো লোয়েস এক বালুর স্তূপ উড়ে গিয়ে একটা জায়গায় সমতল ভূমিতে পরিণত করলো, তার সঞ্চয় ঘটলো। বালিয়াড়ি স্তূপাকারে বালি সঞ্চিত হলো। ব্লোহোলটা কি? ব্লোহোল হচ্ছে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যখন ভৃগু তার ছাদ ক্ষয়ীভূত হয়ে ভূপৃষ্ঠের সঙ্গে যোগ সাধন করে এবং ওই গর্ত দিয়ে যখন জল এবং বায়ু উপর দিকে ফোয়ারার মতো উপরে উঠে যায়, ওই ভূমিরূপ কিন্তু আমরা কি বলবো? ব্লোহোল। তার মানে ক্ষয় পাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে ব্লোহোল, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ হলো ব্লোহোল। নেক্সট কোশ্চেন দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো মহাদেশ, বালিয়াড়ি, সার্ক, মালভূমি। এখানে দেখো দ্বিতীয় ক্রমটা ভূমিরূপ বিজ্ঞানীরা কিন্তু পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপগুলোকে কিন্তু ক্রম অনুসারে ভাগ করেছে, 10টা ক্রমে ভাগ করেছে। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যখন পৃথিবীর বৃহৎ অংশ কার্যকারী হবে এবং ভূমিরূপ সৃষ্টি করবে, তখন সেই প্রক্রিয়া প্রথম এবং তৃতীয় ক্রমের মধ্যে রেখেছে। যেমন প্রথম ক্রমের মধ্যে সব থেকে বড় ভূমিরূপগুলো যেমন মহাদেশ, মহাসাগর, পাত সীমান্ত, পাত, এই সমস্ত কিন্তু প্রথম ক্রমের ভূমিরূপ। দ্বিতীয় ক্রমে এই প্রথম ক্রমের ভূমিরূপের উপর যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয়েছে যেমন সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, এই সমস্ত কিন্তু দ্বিতীয় ক্রমের ভূমিরূপ। তৃতীয় ক্রম কি? ওই সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বতের উপরে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে যেমন ভাঁজ, চ্যুতি, দারুণ, ফাটল, এই সমস্ত কিন্তু তৃতীয় ক্রমের ভূমিরূপ। আর চতুর্থ থেকে 10ম ক্রম অবধি কিন্তু ওই ভূমিরূপের উপরে যে ছোট ছোট ভূমিরূপগুলো যেমন নদী, হিমবাহ, বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এর ফলে যে সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে গঠিত যে সমস্ত ভূমিরূপগুলো, সেই ভূমিরূপগুলো যে সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু চতুর্থ এবং 10ম ক্রমের মধ্যে পড়ছে। তাহলে এখানে দেখো দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো মহাদেশ, বালিয়াড়ি, সার্ক, মালভূমি। তাহলে কি হবে? অবশ্যই মালভূমি, অপশন ডি। নেক্সট আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হলো অপশন এ ক্ষয়ীভবন, অপশন বি পর্যায়ন, অপশন সি আবহ বিকার, অপশন ডি পুঞ্জি
সঞ্চিত হয়, তাহলে কি হবে? আগের ভিডিওতে খুব ডিটেলসে বলেছি, পর্যায়। অপশন বি পর্যায় উত্তর। নেক্সট কোশ্চেন, আরোহণ প্রক্রিয়াটি অন্য কি নামে পরিচিত? মহাজাগতিক প্রক্রিয়া, অপশন এ। অপশন বি স্তূপীকরণ, অপশন সি আবহবিকার, অপশন ডি পুঞ্জিত স্খলন। তাহলে আরোহণ মানে কি? আরোহণ মানে সঞ্চয়, তার মানে জমা হওয়া, এরকম জমা হওয়া বিভিন্ন জায়গা থেকে শিলাচূর্ণ এসে জমা হলো এবং স্তূপকারে সেখানে সঞ্চিত হলো, তাহলে কি হবে? অপশন বি স্তূপীকরণ। নেক্সট কোশ্চেন, তত্ত্বগতভাবে অবরোহণের শেষ সীমা কোনটি? অপশন এ মালভূমি, অপশন বি পর্বত পাদদেশ, অপশন সি নদী উপত্যকা, অপশন ডি নিকটতম সমুদ্র পৃষ্ঠ। নদী তার ক্ষয়কার্য যে পৃষ্ঠের নিচে আর করতে পারবে না, অর্থাৎ ক্ষয়কার্য আর সম্পাদন করতে পারবে না, সেটা বিজ্ঞানীরা সমুদ্র পৃষ্ঠকে ধরেছেন, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের নিচে আর নদী ক্ষয় করতে পারে না। তাই সমুদ্র পৃষ্ঠকে কিন্তু ক্ষয়ের শেষ সীমা নির্বাচন করেছেন। তাই এখানে কি হবে? নিকটতম সমুদ্র পৃষ্ঠ, অপশন ডি উত্তর। নেক্সট কোশ্চেন, ভঙ্গিল পর্বত গঠিত হয়, অপশন এ গিরিজনী আলোড়ন, অপশন বি মহিপাবক আলোড়ন, অপশন সি ইওস্ট্যাটিক আলোড়ন, অপশন ডি সমস্থিতিক আলোড়ন। এটা খুব ভালো করে এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কি করে কি হয়, তোমরা যদি না বুঝতে পারো আবার দেখতে পারো ওই ভিডিওগুলো। তো অপশন এ গিরিজনী আলোড়ন মানে পাশ থেকে এসে চাপ সৃষ্টি করছে এবং সেখানে বক্রতা সৃষ্টি হয়, ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। নেক্সট কোশ্চেন, টর ভূমিরূপ দেখতে পাওয়া যায়, অপশন এ গ্রানাইট, অপশন বি ব্যাসল্ট, অপশন সি চুনাপাথর, অপশন ডি বালি দ্বারা গঠিত অঞ্চল বা বালি দ্বারা গঠিত অঞ্চলে। তাহলে এখানে উত্তর হবে গ্রানাইট। তো গ্রানাইট তোমরা তো জানলে উত্তরটা কি, কিন্তু টর ভূমিরূপ কি সেটা সম্পর্কে একটু জেনে রাখো। আবহবিকারের ফলে গ্রানাইট যুক্ত কোন শিলাখণ্ড যখন একটা ঢিবির আকার বা ছোট টিলার আকার ধারণ করবে, সেই ঢিবিকে বলবে টর, অর্থাৎ আবহবিকারজাত একটা ভূমিরূপ বলতে পারো। নেক্সট কোশ্চেন, অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবন ভূমি, বাজাদা। তাহলে এখানে বলছে অবরোহণ, অবরোহণ মানে কি? অবরোহণ মানে ক্ষয়, তার মানে ক্ষয়জাত পর্বত। নেক্সট কোশ্চেন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে, অপশন এ জি কে গিলবার্ট, অপশন বি ডব্লিউ ডি থর্নবেরি, অপশন সি আর্থার হোমস, অপশন ডি ডব্লিউ এম ডেভিস। তাহলে এখানে উত্তর হবে অপশন এ জি কে গিলবার্ট। কিন্তু এখানে জানতে হবে গ্রেট শব্দটা কি, তাহলে কিন্তু তোমরা এই অপশনগুলো পারবে। গ্রেট বিজ্ঞানী আমেরিকান ভূতত্ত্ববিদ জি কে গিলবার্ট 1876 সালে কিন্তু গ্রেট শব্দটা ব্যবহার করেন। কি জন্য ব্যবহার করেন? নদীর সঞ্চয়, নদীর ক্ষয় ও সঞ্চয়ের ফলে যখন একটা সমতল ভূমিতে পরিণত হলো, এই সাধারণ ভূমির যে প্রক্রিয়ায় পরিণত হলো সেটাই হচ্ছে তিনি গ্রেট বলে বুঝিয়েছেন। নেক্সট কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির প্রধান উৎস কি? অপশন এ মাধ্যাকর্ষণ শক্তি, অপশন বি কেন্দ্রাতিক শক্তি, অপশন সি সূর্য, অপশন ডি মহাজাগতিক শক্তি। তাহলে এটা অপশন সি সূর্য। সূর্য সকল শক্তির মূলে আছে সূর্য। ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠীয় অংশে যে ভূমিরূপ প্রক্রিয়া ক্রিয়াশীল তা হলো মহাজাগতিক প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, পার্থিব প্রক্রিয়া। তাহলে ভূপৃষ্ঠ উপপৃষ্ঠ মানে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চল, সেটা হচ্ছে উপপৃষ্ঠ। তো এটা হবে বহির্জাত। ভূপৃষ্ঠ আমরা জানি বহির্জাত প্রক্রিয়া কার্যকারী হয়। এই কটা এমসিকিউ আমি রেখেছি। এরপরে আসবো এসিকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে দেখো প্রথম কোশ্চেন আছে পর্যায়ন বা ক্রমায়ন কি। এখানে দেখো পর্যায়ন কি তোমরা কিন্তু সবাই মোটামুটি পারবে। ক্ষয় ও বহনের, ক্ষয় ও সঞ্চয়ের ফলে যে সমতল ভূমির সৃষ্টি হলো সেটা পর্যায়ন। এখানে যদি দেয় ক্রমায়ন কি, তাহলে কিন্তু একটু কনফিউশন হয়ে যায়। তাহলে আমরা ওয়ার্ডটা জেনে রাখবো ক্রমায়ন কি। ক্রমায়ন আর পর্যায়ন একই। তাহলে এটা আমার আগেকার ভিডিওগুলোতে আছে, আর ডিটেলসে যাচ্ছি না। ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ায় তার নাম কি? তার নাম কি? তার নাম অবরোহণ। হ্রাস পাচ্ছে, ক্ষয় হচ্ছে, তার মানে অবরোহণ।
নেক্সট, অবরোহণ ও আরোহণের প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য কি? অবরোহণ মানে ক্ষয় পাওয়া, আর আরোহণ মানে সঞ্চয় হওয়া। তার মানে একটা ক্ষয় হচ্ছে, অবরোহণে ক্ষয় হচ্ছে, আরোহণে কিন্তু সঞ্চয় হচ্ছে, এটাই প্রধান পার্থক্য। একটি প্রাথমিক ভূমিরূপের উদাহরণ দাও। প্রাথমিক ভূমিরূপ, একটি প্রাথমিক ভূমিরূপের উদাহরণ, মহাদেশ, মহাসাগর, পাত সীমান্ত, যেকোনো একটা নিলেই হবে। গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত কোন প্রকার ভূ আলোড়নের জন্য দায়ী? গ্রস্ত উপত্যকা এবং স্তূপ পর্বত কোন প্রকার ভূ আলোড়নের জন্য দায়ী? আগেকার ভিডিওতে খুব ডিটেলসে বলেছি, এটা কিন্তু মহীভূমিক আলোড়নের জন্য দায়ী। টর কাকে বলে? একটু আগে বললাম, আবহবিকার ফলে যখন গ্রায়ের শিলা একটা স্তূপ ছোট একটা টিলায় পরিণত হয় তাকে বলবে টর। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? অভিকর্ষের টানে যখন উঁচু অঞ্চল থেকে পর্বতের ঢাল বেয়ে যখন নিচু অঞ্চলে মৃত্তিকাগুলো সরে আসবে তখন তাকে বলবো পুঞ্জিত ক্ষয়। পর্যায়নের ধারণা কে দিয়েছেন? জি.কে. গিলবার্ট দিয়েছেন। নেক্সট কোশ্চেন, নগ্নিভবন কাকে বলে? নগ্নিভবন কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের উপরি অংশ যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ওই শিলা একটা ওই জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসবে এবং নিচের শিলা বেরিয়ে আসবে তখন তাকে বলবো নগ্নিভবন। নেক্সট কোশ্চেন, মহীভবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? মহীভবক আলোড়ন শক্তি কিন্তু ব্যাসার্ধ বরাবর অর্থাৎ উলম্ব ভাবে কাজ করে। এটা ছিল আমার এসিকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই কটাই সিলেক্ট করেছি, প্রচুর কোশ্চেন আছে, তার মধ্যে এই কটা এমসিকিউ আর এসিকিউ আমি সিলেক্ট করেছি। এবার বড় কোশ্চেন অর্থাৎ 7 মার্কসের কোশ্চেন গুলো একটু জেনে নিই কি কি হতে পারে। দেখো 7 মার্কস বলে যে টোটাল একটা 7 মার্কসের কোশ্চেন দিয়ে দেবে সেটা লিখবে সেটা না। 7 মার্কসের কোশ্চেন গুলো কিন্তু ব্রেক কোশ্চেন হয়, যেমন 2+5 কিংবা 4+3 কিংবা 1+2+4 এরকম কিন্তু ব্রেক কোশ্চেন কিন্তু হয়। তো ঘাবড়ানোর কিছু নেই। দেখো আমি কয়েকটা কোশ্চেন এখানে দিয়েছি, ছোট ছোট কোশ্চেন, একবার 7 নম্বরের কোশ্চেন আমি দিইনি। পর্যায়ন কাকে বলে? আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য করো, দুটো কোশ্চেন মিলিয়ে। আর এখানে আছে পর্যায়নের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। 3টে কোশ্চেন মিলিয়ে কিন্তু আমি দিয়েছি। এখানে দেখো 1+2+ কিন্তু 4, এখানে কিন্তু আমি 5টা ডিভিশন করেছি। এছাড়াও দেখো অন্যান্য বড় কোশ্চেনের মধ্যে এখানে আসতে পারে আরোহণ ও অবরোহণ বা অবরোহণ আর আরোহণ কি করে পর্যায়ন প্রক্রিয়াকে সাহায্য করে বা পর্যায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আরোহণ ও অবরোহণের ভূমিকা, এরকম একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। তো আজকে এইটুকুই, এই কটা কোশ্চেনই নিয়েছি। তো এইটা নিয়ে আমার কিন্তু পুরো ইউনিটটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের কাজ, তোমরা তো ভালো করে পড়েছো ভিডিওগুলো দেখে, ঠিক 2 দিন পর আমি কিন্তু একটা কোশ্চেন তৈরি করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেব এবং তোমরা কিন্তু ওই কোশ্চেনটা একটা নির্দিষ্ট টাইম ধরে, আমি পড়ালে তোমাদের 45 মিনিট টাইম দিই, ঠিক আছে, 20 মার্কসের জন্য। তো একটু বেশি দিই, ঠিক আছে, 45 মিনিট নেবে, একটা যে কোনো টাইম তোমরা বসে ওই কোশ্চেন কিন্তু সলভ করবে এবং ওই খাতাটা কিন্তু আমাকে ছবি তুলে নিজের নাম লিখে কিন্তু পাঠাবে। আমি খাতাটা দেখব, দেখে তোমাদের যে ফার্স্ট হবে তাকে কিন্তু আমি একটা গিফট দিই, ছোটখাটো যাই দিই। তো তার নাম ওইখানে উল্লেখ করব, উল্লেখ করে কিন্তু যখন তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে, তখন সেই গিফটটা তোমরা পাবে অবশ্যই। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর নিয়মিতভাবে ভিডিওগুলো দেখে পড়াশোনা করো। শুধু আমার জিওগ্রাফির না, অন্যান্য যে সমস্ত ভিডিও আপলোড হয়েছে আমাদের গাইড একাডেমি কোচিং থেকে, সেইগুলো খুব ভালো করে দেখো এবং পড়াশোনা করো। বাই বাই।